রোববার কোটা আন্দোলনকারীরা সড়কে নামলে কঠোর ব্যবস্থা। জানাবো দফা দাবি সংস্কারের পথে বিএনপি ও যুগপথ সঙ্গীরা। এবং সর্বশেষ জানাবো আদালতের রায়ের পর শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোববার কোটা আন্দোলনকারীরা সড়কে নামলেই কঠোর ব্যবস্থা। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের রাজনীতি ঢুকে পড়েছে, এই বক্তব্যকে এখন ফোকাস করছে সরকার। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের চাপ তৈরির কৌশল নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে এইসব কৌশল কতটা ইতিবাচক ফল দেবে সেই আলোচনাও রয়েছে সরকার ও দলের ভেতরে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ইতিমধ্যে রাজপথ থেকে শ্রেণীকক্ষে নিতে চাপ প্রয়োগ শুরু করেছে সরকার। পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজনৈতিকভাবে শক্ত অবস্থান প্রকাশ করেছে। সাপ্তাহিক ছুটির পর রোববার অফিস খোলার দিনে সড়ক দখল করে আন্দোলনে নামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও প্রথম আলোর প্রতিবেদনে জানা গেছে। বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায়ে এক বৈঠকে কোটা আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মনে করে সরকারও কোটা ব্যবস্থায় সংস্কারের বিষয়ে ভাবছে। সে ব্যাপারে সরকার প্রস্তুতিও নিচ্ছে। এদিকে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আদেশের পরও শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়টি এখন আর স্বাভাবিকভাবে দেখছে না সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা মনে করেন শুধু দাবি আদায়ের আন্দোলন হলে সুপ্রিম কোর্টের আদেশের পর গত বুধবারই আন্দোলন থেকে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু বৃহস্পতিবারও আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছেন। এ থেকে আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছেন বলে মনে করেছেন নীতি নির্ধারকেরা। এজন্য যে কোনো মূল্যে আন্দোলন আর বাড়তে দেওয়া না দেওয়ার গতি বা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য যে কোনো মূল্যে আন্দোলন আর বাড়তে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একাধিক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে কর্মসূচি পালন করছে। তাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়ে সরকার এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছে। এখন সরকার প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে এই আন্দোলন মোকাবেলা করার পথে হাঁটতে চাইছে। বৃহস্পতিবার অন্তত 4 জন মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে সরকারের কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রেখে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি দেখাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও আন্দোলন চালিয়ে যাওয়ার বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য হচ্ছে, আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মন্ত্রীদের বাইরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, রাস্তায় কর্মসূচি অব্যাহত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মহিউদ্দিন বলেছেন, আদালতের আদেশের পরও যদি কেউ ব্লকেট কর্মসূচি নামের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে তবে পুলিশ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, হাইকোর্টের রায়ের উপর সর্বোচ্চ আদালত 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন, ফলে শিক্ষার্থীদের আর জনদুর্ভোগ করার কোনো অবকাশ আছে বলে ঢাকা মহানগর পুলিশ মনে করে না। এরই মধ্যে সরকারি বিভিন্ন সংস্থার তৎপরতার মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথের আন্দোলন থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকার সমর্থিত জনসংগঠন ছাত্রলীগও তৎপর হয়েছে। প্রথমে চাপ দিয়ে সরকার রাজপথ থেকে শ্রেণীকক্ষে নেওয়ার চেষ্টা চলছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে এই চেষ্টা অব্যাহত থাকবে, কারণ শুরুতেই সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করতে চায় না। তবে রোববারও সড়ক দখল করে আন্দোলনে নামলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তি প্রয়োগ করবে। এদিকে শুক্রবার রাজধানীর শাহবাগে সড়ক অবরোধের 1 ঘণ্টা পর রাস্তা ছেড়ে দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধে তুলে নেওয়ার পর আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে। সব বিশ্ববিদ্যালয়ের জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠক করে শনিবার সন্ধ্যা 6টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে কোটা বৈষম্য নিরসনে 1 দফা দাবি সহ সারা দেশে বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। শাহবাগ মোড়ের সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান ও বক্তব্য দেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। তবে এই সময় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়িগুলো চলাচলের জন্য শিক্ষার্থীরা পথ তৈরি করে দেন। পরে সন্ধ্যা 6টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বাকের মজুমদার পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামীকাল
সব বিশ্ববিদ্যালয়ের জেলায় জেলায় আমাদের অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে সন্ধ্যায় 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে। আমরা পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলন করে জানিয়ে দেব। আমাদের এক দফা দাবি সরকারকে অবশ্যই আমলে নিতে হবে। দফা দাবি সংস্কারের পথে বিএনপি ও যুগপৎ সঙ্গীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন সহ এক দফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 39টি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের 1 বছর পূর্ণ হচ্ছে শুক্রবার। এই এক দফার আন্দোলন গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথ থেকে আলোচনার টেবিলে উঠে আসে। এবার বিএনপির পক্ষ থেকে আবারও যুগপৎভাবে কর্মসূচি দিতে বৈঠক ডাকা হয়েছে। বিএনপি ও দলটির সঙ্গে যুগপথে যুক্ত জোট দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে যুগপৎ কর্মসূচি দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। এই প্রস্তাবনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি, ভারতের সঙ্গে করা সমঝোতা স্মারক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ইস্যুগুলো উঠে এসেছে। বৈঠকে বিএনপির প্রস্তাবনা তুলে ধরে মতামত চাওয়া হবে এবং এর ভিত্তিতে আগামী দিনের কর্মসূচির জন্য পরামর্শ চাইবে দলটি। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগপৎ সঙ্গীদের কাছে খালেদা জিয়ার বিষয়টিকে গণতন্ত্রের মুক্তি থেকে আলাদা না করে দেখার আহ্বান জানিয়েছেন। গত 28 জুন তিনি তার বক্তব্যে এও উল্লেখ করেন, আমি মনে করি যে কাজটা আমরা করতে সক্ষম হয়েছি। সব রাজনৈতিক দল একমঞ্চে উঠতে না পারলেও যুগপৎভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ যুগপথে যুক্ত দলগুলো গত বছরের 12 জুলাই এক দফা দাবি ঘোষণা করে। দাবিটি হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফেসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান জাতীয় সংসদে বিলুপ্তি, নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমাইশি রায় সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণ অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। নতুন করে যুগপৎ কর্মসূচির দাবি ও দফার বিষয়ে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, আগামীতে দাবিতেও সংস্কার আসবে। এবার দামি সরকারের পদত্যাগ, দামি সংসদ বাতিল, স্বল্পতম সময়ে জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার গঠন ইত্যাদি বিষয়ে যুক্ত হতে পারে। দফা ও দাবি আপডেট হতে পারে। বৈঠক পরিবর্ধনের বিষয়গুলো আসবে আশা করি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান জানান, বৃহস্পতিবার আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপি লিয়াজু কমিটির বৈঠক করেছে 3টি দলের সঙ্গে। এগুলো হচ্ছে গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরাম। শুক্রবার বৈঠক হবে গণ অধিকার পরিষদ, কর্নেল অবসরপ্রাপ্ত মোর্শেদুজ্জামান ফারুক হাসান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ, লেবার পার্টি, জাতীয়তাবাদী সম্ভাবনা জোট ও এলডিপির সঙ্গে। জানতে চাইলে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বৈঠকের পর আলাপ করার কথা জানান। তবে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সামনের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা বা আলাপ হতে পারে। চেষ্টা করছি সপ্তাহখানেকের মধ্যে সব গুটিয়ে ফেলতে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিয়াজু কমিটির আসন্ন বৈঠকে তারা বিগত আন্দোলনের সাফল্য ব্যর্থতার প্রশ্নটি তুলবেন। আন্দোলনের রিভিউ না করে সাংগঠনিক বিচার আচার করলেও রাজনৈতিকভাবে কোনো মূল্যায়ন করেনি। বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্য গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে আলাপে উল্লেখ করেন, মঞ্চের সিনিয়র একাধিক নেতা আন্দোলনের বিষয়ে পর্যালোচনার প্রসঙ্গটি উত্থাপন করলেও তা আমলে নেওয়া হয়নি। বিশেষ করে 12 জুলাই এক দফা দাবির পর 29 জুলাই ঢাকার প্রবেশমুখ অবরোধ কর্মসূচির পর থেকে মৌলিকভাবে যুগপৎ আন্দোলনের শক্তি হারিয়ে যায়। এর রেসপন্সিবিলিটি হচ্ছে আন্দোলনের মেকারদের, যাদের পদ থেকে ওঠানামা করানো হয়েছে সেখানে তাদের অবদান স্বল্প, সেক্ষেত্রে পলিসি মেকারদের দায়িত্ব নিতে হবে। গণতন্ত্র মঞ্চের একজন নেতা বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। লিয়াজু কমিটির শক্তিশালী করে এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি জরুরি। এছাড়া এখন তারা বৈঠক করে কি প্রস্তাব দেয় তার ভিত্তিতে কিছু বিষয় জানার থাকবে। এই সরকারকে তারা আরো সময় দেবে কিনা, দ্রুততম সময়ে নির্বাচনের দাবি তুলবে কিনা, এই বিষয়গুলো বৈঠকে আসতে পারে। বিএনপির একাধিক দায়িত্বশীল মনে করেন, যুগপথের দ্বিতীয় দফার এই বৈঠক আসলে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। স্থায়ী কমিটির একজন সদস্য ভাষ্য, দলের শীর্ষ নেতৃত্ব বিগত আন্দোলনে কোনো আইএসএস করবে না।
এতে করে দায়িত্ব নিতে হয় জানতে চাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যুগপৎ আন্দোলন আবারও মাঠে শুরু করার লক্ষ্য নিয়ে আলোচনা হবে আশা করি। গোটা দেশে যে পরিস্থিতি, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ গোটা ব্যবস্থা ভেঙে পড়েছে, এই বিষয়গুলো আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছে। আমাদের গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা গোটা আন্দোলনের পর্যালোচনা করতে চাই। এটা সম্ভব হলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরো গণতান্ত্রিক আরো প্রতিনিধিত্বমূলক করতে পারি, সত্যি সত্যি আন্দোলন তুঙ্গ পর্যায়ে নিয়ে যেতে পারি বলেন সাইফুল হক। গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপি বৈঠকের এখনো দিনক্ষণ নির্ধারণ হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠকে থাকার কথাবার্তা চলছে। প্রসঙ্গত, অন্তত 39টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় কর্মসূচি পালন করে আসছে। বিএনপি নেতৃত্ব 2022 সালের 30 ডিসেম্বর সরকার পতনে যুগপৎ কর্মসূচি শুরু করে বিরোধী দলগুলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ওই দিন থেকে চলতি বছরের 30 জানুয়ারি পর্যন্ত যুগপৎ কর্মসূচি বা যুগপৎ ধারায় কর্মসূচি পালিত হয়। শাহরুল কবির খান জানান, 2022 সালের 30 ডিসেম্বর যুগপৎ ধারায় কর্মসূচি পালিত হয়। বিষয়টি ছিল গণমিছিল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ পদযাত্রা কর্মসূচি হয়েছে 2023 সালের 18 জুলাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।